টার্মিনেশন হিস্ট্রি বাংলাদেশে হলো, আপনি ইউনিয়নের দায়িত্বে থাকা অবস্থায় সেখানে আপনারা কি পরিমাণ পদক্ষেপ বা কতটুকু আপনারা এই ব্যাপারে তাদেরকে চাপ দিতে পারলেন এই কর্তৃপক্ষকে? আচ্ছা, আমি তাহলে তখন আমরা একবারে আপনার তো বুঝেন কর্পোরেট আমরা একবারে লোক জি আমরা তো অনেকগুলো রং চড়াই করে দিলাম। জি এরপরে তো আমরা আন্দোলন সংগ্রাম শুরু করি এখানে, এবং আমরা কিন্তু মানব বন্ধন থেকে শুরু করে এই কোম্পানি উন্নত ধরেন এখন কয়জন লোক দাঁড়িয়েছে, আমরা মনে করেন শত শত লোক আমরা এখানে এসে দাঁড়িয়েছি, এবং ওই আন্দোলনের নেতৃত্বে আমার কিন্তু দিই। মানে আপনি আমার আরেকটা বিষয় একটু জানার ওমর ভাই, সেটা হচ্ছে যে এত স্ট্রং আপনার গ্রামীণ ফোনের বিরুদ্ধে অবস্থান থাকলে আপনার গ্রামীণ ফোনের চাকরিটা থেকে গেল, অন্য সবারটা চলে গেল, এটা কারণটা কি? যদি আমাকে এটা ব্যাখ্যা করতে। মানে আমাদের সেন্স অফ জার্নালিজম একটা কথা আছে যে বেনিফিশিয়ারি কখনো এন্টি পার্টির সাথে তো এইভাবে দরম মরম সম্পর্ক হতে পারে না। আচ্ছা, এটা কিভাবে সম্ভব? আমি করতে হবে। জি, এখন আমি কিভাবে এদের গ্রামীণ ফোনে আমি আমার যে চাকরি আছে, জি, এটা কি ক্রিয়া না যে আমি গ্রামীণ ফোনে আমি কাজ করি এবং পরে ইউনিয়ন করি, দেখেন দুইটা জাতিস কিন্তু প্যারালালি যাচ্ছে আমার। এবং এখানে যারা বলতেছে তাদের চাকরি ছাঁটাই করা হয়েছে, এখানে যদি ছাঁটাইয়ের কোনো এমপ্লয়ি থাকে তাদেরকে বলেন যে ওনাদের কেসটা করতেছে কি আমি নিজে। আচ্ছা, না আরেকটা বিষয় মানে যেটা আপনি অনেককে প্রভোগ করছেন বা অনেককে প্যাট্রোনাইজ করছেন বিআরএস এর বিষয়, কিন্তু আপনি বিআরএস নিলেন না কেন? আচ্ছা, আমি আপনাকে জি, এটা আমাদের কমিউনিকেশন আছে, যখন কোনো বিআরএস আসে জি, এটার সাথে সাথে আমরা কিন্তু একটা কমিউনিকেশন দিই জি, যে ভাই কমিউনিকেশন আছে, ওখানে তার জন্য জিজ্ঞেস করে দেখতে পারেন যে ভাই কারো যদি জোরপূর্বক ভাবে কাউকে বিআরএস দেয় কিংবা জোরপূর্বক ভাবে কেউ যদি কোনো কিছু করে আমরা সাথে অ্যাকশনে যাবো, এবং এটা এভরি টাইম আমাদের এই কমিউনিকেশন আছে। এবং আমরা এই না আমাদের কাছে একবার ডকুমেন্ট সহ কিছু তথ্য আসছে, সেখানে আছে একটা বাচ্চা হসপিটালে ভর্তি, সেখানে হসপিটালে গিয়েও তার বিআরএস ইয়াতে সিগনেচার করা হয়েছে। একজন মানুষ তার বাবা মারা গেছে, জানাজা পড়াচ্ছে, সেখানে গিয়ে তাকে বিআরএস করা হচ্ছে। একজন মানুষ তার বাচ্চা ভয়ঙ্কর অসুস্থ বিদেশ নিবে, সেই অবস্থায় তার কাছে বিআরএস নেওয়া হচ্ছে। বিয়ের পিড়িতে বসা, এটা আমার ডকুমেন্টস আমার কাছে পাই নাই যে বিয়ের পিড়িতে বসা তাকে ওইখানে বাধ্যতামূলকভাবে বিআরএস করা হয়েছে। বাধ্যতামূলকভাবে বিআরএস এইটা এই কোম্পানিতে বর্তমান যারা এমপ্লয়ি আছে তাদেরকে জিজ্ঞেস করলাম বাধ্যতামূলকভাবে কখনো বিআরএস না, বাধ্যতামূলকভাবে সাইন করতে পারি না। এবং আমার যদি বলা হয় যেমন আপনি যদি আমাকে কোশ্চেন করলে আপনি বিআরএস দিলেন না কেন, জি, আমার তো সংসার চালাইতে হবে, আমি বিআরএস দিয়ে আমি চলবো কিভাবে? তা ওনাদের কি সংসার নাই বাকি যারা বিআরএস নিয়েছে? জি, এখন যারা নিয়েছে তাদের একদম এইটা কিন্তু স্বেচ্ছায়, এটা কিন্তু এরকম না বিআরএস মানে কি ভলান্টারি রিটার্ন সার্ভিস। আমি যারা বিআরএস নিয়েছে এমন অনেকের সাথে আমি কথা বলেছি, অনেকের ডকুমেন্টসও আমার কাছে আছে, আপনি চাইলে আমি সেগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। অনেকে বলছে যে আমাদেরকে এইভাবে বলা হয়েছে যে বিআরএস যদি আপনি না নেন তাহলে আপনাকে টার্মিনেশন করা হবে, তখন কিন্তু আপনি কোনো ফ্যাসিলিটিস পাবেন না, যার দরুন আমরা তখন জীবন মরণ বাঁচাইতে আমরা বিআরএস নিয়েছি। জি ভাইয়া, আমাকে তো বলতে দিতে হবে জি, আপনাকে। জি, জি, আমি আপনাকে বলবো যে বিআরএস যে ব্যাপারটা এইটা সম্পূর্ণ দেয় হলো কোম্পানি, ইউনিয়ন না কিন্তু এটা না, কিন্তু ইউনিয়ন তো এখানে একটা ভূমিকা রাখে, কোম্পানির সাথে একটা নেগোসিয়েশনের ভূমিকাটা তো থাকে। এবং ইউনিয়ন কিন্তু এখানে প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকটা জায়গায় কিন্তু মেসেজ দিয়ে দেয় যে ভাই কারোর সাথে কোনো রকম কোনো আচরণ খারাপ কোনো কিছু হইলে কিন্তু আমাদেরকে জানাবেন, কিন্তু কোনো এমপ্লয়ি এখন পর্যন্ত আমাদের কোনো বিলও দেয় না, মেসেজও দেয় না যে ভাই আমার কাছে বিআরএস নেওয়ার জন্য আমাকে প্রেশার দিচ্ছি, এরকম কিন্তু কেউ কোনো রেকর্ড থাকলে আমাকে একটু, কারণ আমরা কিন্তু বিআরএস আমরা জানি বিআরএস এর কোম্পানি, বিআরএস এর কিন্তু আমার কোনো সম্পর্ক নেই। না, এই যে বিআরএস এর যে 80% টাকাটাই, মানে বিআরএস এর 80% টাকায় আপনার পিএফ জিএফ এই জিনিসটার ব্যাখ্যাটা কি? বিআরএস একটা ইয়ে দেয়, একটা ছোট বরাদ্দ দেয়, তাই না? যেমন আপনাকে 5 বছরের বেসিক দেয়, কারো 4 বছরের বেসিক দেয়, কারো কোনোটায় 90-80টা বেসিক দেয়, তাই না? এটা তো আমি কি করলে আমি দিতে পারবো, আমি যদি ইচ্ছা করি যে আমি বিআরএস দিব। আমি যখন আপনাদের অনেকের বক্তব্য নিচ্ছিলাম, মানে যেহেতু আপনার কাছে আমার ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে, যেহেতু আমার এটা লিখতে হবে, আমি অনেকের বক্তব্য নিলাম, অনেকে একটা জিনিস বারবার মেনশন করতেছিল যে আপনি প্রায় টানা 12 বছর ভারপ্রাপ্ত সভাপতি, কেন আপনাকে কেন কোম্পানি এত রিলায়েবল মনে করে, আপনি এতজনকে বিআরএস করালেন অথচ আপনি নিজে বিআরএস নিলেন না। তারপরে হচ্ছে আপনার তারা বলতেছে অভিযোগগুলা ঢাকার বাইরে, মানে আপনার ইভেন, জি
জি জি বলুন। না আমাকে শুনতে আমি বলি আপনাকে সেটা হলো আপনাকে যদি কেউ বলে আজকে যুগান্তর থেকে জি আপনি বিআরএস নেননি কেন, কিন্তু আপনাকে এটা রিটায়ারমেন্ট হিসাবে নেননি কেন, এটা কি কেউ বলতে পারে ভাইয়া? না না না, এটা বলতে পারেন না, এটা জানতে চাইতে পারে। আপনি যেমন আপনার ব্যাখ্যা দিয়েছেন, আমি এটা শুনে নিলাম যে ব্যাখ্যাটা আপনার এটা। আমার চাকরি আমার দরকার, আমার আমার সংসার চাইতে হবে, আমার চাকরি দরকার না ভাইয়া? হ্যাঁ তা আমি চাকরি ছেড়ে দিব নাকি? এখন মনে করেন যারা এখন বিআরএস নিয়ে বলতেছে তারা তো চেষ্টাই নিয়েছে। এখন এই বিআরএসটা কিন্তু সম্পূর্ণ আমার দায়িত্ব না, এটা এই দায়িত্ব কিন্তু টোটালি কোম্পানি এবং এমপ্লয়ি। কোম্পানি বিআরএস দেয়, এমপ্লয়ি নেয়, এখানে আমার কোনো ভূমিকা নাই। কারণ আমরা কিন্তু একদিন বলতে পারি কেউ যেন জোর জবরদস্ত না করে। মানে জি জি আরেকটা জি, আমি আপনার এটা তো শুনলাম এবং আমি নিজেও বুঝলাম বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই মানে আপনি স্পেসিফিক যদি করতে চান, অন্তত এখানে যারা আজকে আন্দোলনে অংশগ্রহণ করেছে অনেকেই বলতেছে যে আপনারা তাকে যদি ইয়ার মধ্যে আনতে পারেন, সরকারি একটা নীতিমালার মধ্যে এনে তাকে ভেরিফিকেশন করতে পারেন। তার কানাডাতে বাড়ি আছে, তার বিভিন্ন 2-3টা রাষ্ট্রে বাড়ি আছে এবং সে প্রচুর পরিমাণ টাকা। না এটা তো বিভিন্ন মানুষ অভিযোগ করতে পারে, সেটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো আসলে এই জন্য আমরা দুই পক্ষকে চেক করি। তো সেখানে তারা বলল মানে এখানে যারা এখানে মানববন্ধনে দাঁড়াইছে অন্তত 70 থেকে 80 জন আমাকে বললো যে আপনি অন্তত 70-80 জন স্টেটমেন্ট নেন। তারা আপনাকে সবাই বলতেছে যে ভাই সে কিন্তু গ্রামীণ ফোনের দালাল এবং গ্রামীণ ফোন থেকে সে শত কোটি টাকা আত্মসাৎ করে সে আপনার কানাডা, আমেরিকা বা বিভিন্ন জায়গায় বাড়ি করছে। তো আসলে জেনারেলি আমরা তো জি না তাহলে এটা তো আপনার তদন্তে আপনার এটার ভিতর কোনো ভয়ভীতি বা কোনো কিছু আপনার নাই? জি আরেকটা বিষয় জি জি না অবশ্যই আপনার কথায় আমি সন্তুষ্ট। আর আরেকটা বিষয় যে আপনার মেয়ে তো একজন কানাডায় পড়াশোনা করতেছে, তাই না? আচ্ছা, তো একটা মানে এটা কিন্তু আমাদের অ্যাজ পার জার্নালিজম লতে আমরা যেটা বুঝি যে আপনি একজন শ্রমিক লিডার, আপনার বাচ্চা একজন কানাডায় পড়াটা আমাদের দেশের পার্সপেক্টিভে এটা কিন্তু খুব টাফ একটা মানে ম্যাটার। জি একটু বলুন। জি জি ব্যাঙ্গালোরে আপনি বিবি এমবিএ করছেন? জি জি আচ্ছা ও আচ্ছা আচ্ছা। এখন আমরা এইখানে বাংলাদেশে আমাদেরকে বলা হয় হোয়াইট কলার শ্রমিক, হোয়াইট কলার এমপ্লয়ি। হ্যাঁ এটা কিন্তু ফ্যাক্টরি ওয়ার্কার না। এখন যদি ওই শ্রমিকদের সাথে আমার তুলনা করা হয় তাহলে কিন্তু প্রবলেম। না কথা ঠিক আছে, আপনার কথা আমি আপনার এই কথা আমি ইয়াটা কথাটা রিসিভেবল, ঠিক আছে। আর একটা বিষয় আমি নোট করেছিলাম, আপনাকে বলি আমার যেটা বলা হচ্ছে এই ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে, এখানে যারা আছেন এখানে অনেক এমপ্লয়ি আছে যারা বিআরএস পাচ্ছে না, আমাকে জি আমি তো রিকোয়েস্ট করতে পারিনি এখানে, তাই না? কারণ আমি এদের বিপক্ষে এবং এভরি জায়গায় আমার নোট দেওয়া আছে যে এই যে যারা বিআরএস দিচ্ছে বিআরএস এর বিপক্ষে না, এবং এই মেসেজও আমার আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন আমাদের গ্রুপের সব থেকে আমরা দিয়ে দিতাম, তাই না? এখন কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি এরকম একজন মানুষকে হেয় প্রতিপন্ন করে, আপনি জানেন যে 15 বছর আওয়ামী লীগের দেশে ক্ষমতায় ছিল, যদি আমার কোনো জায়গায় কোনোভাবে কোনো জায়গায় কোনো ইনভলভমেন্ট কিংবা না আমাকে কিছু ভিডিও এবং ছবি দেখাইছে ওনারা, আপনি মুজিব কোড পরে বা বিভিন্ন আওয়ামী লীগের প্রোগ্রামে বা এই টাইপের রিলেটেড, আমি এগুলো ভেরিফিকেশন করতে পারি না, শুধু ছবিগুলো দেখছি। সবাই করতো মুজিব কোড, কে করতো না? না হ্যাঁ জি এবং আমরা মুজিব কোড না, এটাকে ক্যাঙ্গারু কোড বলে, কেউ মুজিব কোড বলে। না ওটা প্রোগ্রামে আমি মুজিব কোডকে ইস্যু করি নাই, আমি কিন্তু আপনি ভুল বুঝবেন না, আমি মুজিব কোডকে ইস্যু করি নাই। আমি বলছি একবারে রাজনৈতিক প্রোগ্রামে আপনার অংশগ্রহণের ছবি টবি সহ তারা দেখেছি, যদিও আমি সেগুলো ভেরিফিকেশন করি নাই, আমার ভেরিফিকেশন মাত্রই দেখার সুযোগ হয়েছে, এই জন্যই আপনাকে বললাম যে আমি কিন্তু এটা আপনাকে বলতে পারি না যে আপনার কোন রাজনৈতিক দল করবেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু আমি এটা বললাম যে এটা কি আসলে কি এই ধরনের ভয়ভীতির জায়গাটা যে তারা বলতেছে এটা কি আপনার হয়েছিল কিনা এই ধরনের কথা? আমি আপনাকে বলবো একটা জিনিস, জি শুধু ওখানে যারা দাঁড়িয়ে আছে তারা যদি বলে থাকে আপনার কাছে, আপনি যেমন বলতেছে যে আপনি আইডি কেন ব্যবহার করেন, তাই না? এই ক্ষেত্রে
আমি চাকরি কোথায় করবো, কিংবা এখানে এমপ্লয়ি যারা 1300 এমপ্লয়িকে আছে তাদেরকে ওখানে দেখতে ধাওয়া দেওয়া হবে, এইটা কোন সদাচরণের উপর পড়ে? না না না, এটা অবশ্যই না, এটা অবশ্যই, এটা যদি করে থাকে এটা বড় ধরনের অন্যায়। এবং একজন যদি হিংসাত্মক অনুভবভাবে এই কথা বলে থাকে জি। যে ভাই আপনি কেন এই যে আইডি ব্যবহার করতেছেন, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোথায় চাকরি করবো কি না, করবো না। না, তাই না? জি। আমরা বাইরে থেকে পড়াশোনা করে আসছি, বাইরে থেকে বিবিএম দুইটা ফার্স্ট ক্লাস নিয়ে এসে এখানে কি আমি ইউনিয়ন করতে আসছি? ইউনিয়ন করতে কখন দাঁড়াইছি? যখন দেখছি মানুষের প্রবলেম হচ্ছে এবং পিপল সাফারিং হচ্ছে, তখন কিন্তু আমরা ইউনিয়ন করতে আসছি। এখানে আমরা একটা হিস্ট্রি অ্যানালাইসিস করলাম, সেখানে দেখলাম যে ইউনিয়ন করার পরই যখন ওমর ফারুককে এই ইউনিয়ন করার অভিযোগে আপনার করলো, তাকে স্যাক করে দিল, কিন্তু আপনি এই একই ইউনিয়নের দায়িত্ব নিয়ে 12 বছর আপনি আপনার একেবারে সর্বোচ্চ প্রয়োগ করে সেখানে আপনার আছে, মানে কি বলেন? জি। আপনাকে তাহলে আরেকটা কথা বলতে হবে আমার। জি। ইউনিয়ন 12 সালে যখন কমপ্লিট হয়ে যায়, যখন এই ইউনিয়নের লোকজন ছাড়িয়ে তখন কেউ ছিল না, আমি এবং মিয়া মাসুদ আমরা দুইজন মিলে ইউনিয়নটাকে আবার দাঁড় করাইছি, রিগেইন করছি। এরপরে গ্রামীণ ফোন, আপনাকে এইগুলো কিন্তু আপনার শুনতে হবে ভাই। জি জি অবশ্যই। গ্রামীণ ফোন নতুন একটা কাউন্সিল নিয়ে আসছে, গ্রামীণ ফোন পিপল কাউন্সিল, জিপিপিসি নামে। আচ্ছা। এইখানে আমরা ইউনিয়ন থেকে ইলেকশন করে আমি 3 বার জয় হয়েছি এখানে। আচ্ছা। 13 সাল থেকে 17 সাল। এটা কি নির্বাচনের মাধ্যমে জয় হয়েছে? নির্বাচনের মাধ্যমে? জি, নির্বাচনের মাধ্যমে। এটা কত সালে নির্বাচন হয়েছিল? যদি একটা হচ্ছে 13 সালে, বুঝতে 15 সালে। এটা কি মানে এটা কি প্রসেসটা কি ইলেকশন ছিল না সিলেকশন ছিল? ইলেকশন। ইলেকশন না, প্রত্যক্ষ ভোটে। গ্রামীণ ফোনে অল এমপ্লয়ি ভোট দিছে। বুঝতে পারছি। এটার কি কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে যে ভোটাভুটির মাধ্যমে প্রত্যক্ষ ভোটে যে? অবশ্যই আছে, ভোটাভুটির মাধ্যমে সব কিছু আছে। এবং এটা আপনি গ্রামীণ ফোনের আপনি পেয়ে যাবেন যেখানে ভোট হয়েছে 3 বার, 3 বার ভোটে আমি জয় হয়েছি এখানে। বুঝতে পারছি না, আপনার কথা আমি ক্লিয়ার। আরেকটা বিষয় হচ্ছে 159 যে মামলাটা, এটা ঝুলাই রাখার কারণটা কি? দুইবার সর্বোচ্চ ভোট পেয়ে এবং একবার দ্বিতীয় স্থান, প্রথম যখন নির্বাচিত হই তখন আমি দ্বিতীয় স্থান পেয়েছি। বুঝতে পারছি। এবং পরবর্তী 2 বার আমি প্রথম স্থান। আমাকে যদি পিপল পছন্দ করে তাও জানে এখানে যারা আন্দোলন করছে এদের কাছে যদি দেখবেন, এরাও তো এখন মন খারাপ করে জিনিসটা বলতেছে, বাট এরাও এখানে ম্যাক্সিমাম লোক দেখবেন আমার লোক, এরা সবাই আমার লোক। না, আপনি আবার যাকে মেনশন করছিলেন যে মিয়া মাসুদ ভাইয়ের কথাও কিন্তু আমি শুনেছি, উনিও কিন্তু আপনার বিরুদ্ধে অবস্থান। মিয়া মাসুদ ভাইয়ের কথা যে বললেন, উনি কিন্তু আপনার পক্ষে কথা ওইভাবে আমার কাছে বলেনি, বা আপনার বিরুদ্ধেই তার একটা কথা সে প্রকাশ করছে। না, সমস্যা নেই, উনি বলতেই পারে এটা। কারণ যখন আমি যা বলি ভাই, আপনি যখন বাংলাদেশের সর্বোচ্চ কোনো পত্রিকা অফিসে যদি জব করা শুরু করেন, তখন আপনার যারা কলিগ এখান থেকে বের হয়ে গেছে তারা একটু হিংসাত্মক অনুভব করবে, এটাই স্বাভাবিক। আমি যদি কোনো সরল উক্তিতে আমার কোনো প্রবলেম ফেস করে, আপনি আমাকে ইনভেস্টিগেশন করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই একটা বিষয় যেটা আমি নোট করে রাখছিলাম যে 159 ধারা যে একটা মামলা ছিল, এই মামলাটা ঝুলাই রাখার কারণটা কি ছিল? 159 জনের যে একটা মামলা ছিল, বুঝতে পারছি। ওটা তো আপনি এই মামলার পক্ষের, মানে না, আপনি তো এই মামলার পক্ষের লোক, তাই না? জি জি। এটা তো মনে হয় ফাইনাল স্টেজটা অ্যাপিলিট ডিভিশন, এটা অ্যাপিলিট ডিভিশনে আছেন এটা? আচ্ছা। প্রথম মামলাটা এখানে থেকে মামলা করে নেই। জি। আমি তখন ছিলাম কানাডায়, আমার মেয়েকে আমি দেখতে গেছি। আচ্ছা। আগে থেকে কেউ কিছু করেনি। আচ্ছা। আমি মামলা করছি এবং 180 প্রত্যেকটা এমপ্লয়কে নিয়ে, ওখানে এমনও এমপ্লয়ি ছিল যারা অন্য একটা ইউনিয়ন সাথে নিয়ে মামলা করছি। মামলা করে এই মামলা একবারে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। যাওয়ার পরে অ্যাপিলেট ট্রাইব্যুনাল আমাদের পক্ষে রায় দিচ্ছে। এই মামলা হারছি, আবার জিতছি। এরপরে কনসিলিউশনে গেছে, কনসিলিউশনের পরে কোম্পানি আবার করছে হাইকোর্টে। ওই মামলার একটা হিয়ারিং হয়েছে, 8 তারিখ আরেকটা হিয়ারিং আছে। এই মামলা টোটাল পরিচালনা করতেছি আমি এবং আমার সেক্রেটারি, বর্তমান যিনি সেক্রেটারি। এখন ঘটনা হয়েছে এই সব কিছু পরিচালনা আমি করতেছি, বাট আপনারা তো জানেন বাংলাদেশের কোর্টের পরিস্থিতি, তাই না? কোর্ট তো আমার পক্ষে দিতে হইলে অনেক কিছু, এটা বাংলাদেশের জায়েন্ট কোম্পানি গ্রামীণ ফোন। আমাদের অনেক কিছু নিয়ে চিন্তা করতে মনে করেন আমরা মামলা করি। 12 বছর ধরে আমাদের মামলা চলতেছে এবং মামলাও আছে। আমার
আমার আপনার কথা আমি পুরাটাই বুঝে নিয়েছি। আমার যেটা ব্যক্তিগত একটা জানতে চাওয়া, আপনি গ্রামীণ ফোনের জন্য এত চ্যালেঞ্জ, এত মামলা করতেছেন, এত অধিকার রক্ষায় আপনার ভূমিকা, গ্রামীণ ফোন আপনাকে স্যাক না করে এত এমপ্লয়ি, প্রায় 3,500 এমপ্লয়ি স্যাক করে ফেললো বিভিন্ন কৌশলে, এটার কারণটা কি? গ্রামীণ ফোন স্যাক করা এমপ্লয়ি আর গ্রামীণ ফোনের এক্সপেরিয়েন্স এমপ্লয়ির মধ্যে হতে পারে, কিন্তু মানে যেটা আমরা বলি গোল্ডেন হ্যান্ডশেক, মানে স্যাক বলাটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে না, গোল্ডেন হ্যান্ডশেক যেটা দিই। বুঝতে পারছি। এরা স্বেচ্ছায় চলে গেছে, ঠিক আছে, এরা এদের মধ্যে দেখবেন কেউ যাবে না। এখন প্রশ্ন হয়েছে যেটা আপনি বলতেছিলেন যে হ্যাঁ এতজন এমপ্লয়ি সাদাই করলো, কিন্তু এতজন এমপ্লয়ি চলে গেল কোম্পানির দিকে, আপনি চলে গেলেন না কেন? দেখি কোনো অ্যান্সার আমি দিতে পারবো ভাই, আপনি বলেন তো। আমার পক্ষে দেওয়া সম্ভব না না, কথা ঠিক আছে, এটা আমি ওটা আপনার উত্তর রিসিভ করেছি যে আমার চাকরি দরকার, আমি ছিলাম, এটা আমি রিসিভ করেছি কথা বলতে। যে আপনাকে ধন্যবাদ, লম্বা সময় দিলেন যুগান্তরের পক্ষ থেকে। আর আমি রিপোর্টটা তৈরি করার ক্ষেত্রে আমি আরও কিছু ইনফরমেশন দরকার হতে পারে, তবে যেটা আমি লাস্ট, জি ওই যে আমার একটা কোশ্চেনই লাস্ট ছিল যে 159 জন যে ছাঁটাইয়ের যে মামলাটা, এটার বিষয়টা ফাইনাল কতটুকু কোন স্টেজে আছে এখন? হ্যালো।